15 জন বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিস থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সহ 6 জনের মৃত্যুদণ্ড বহাল, 9 জনের যাবজ্জীবন। যশোরের ডাকাত সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা, পরস্পরকে দায়ী করছে পুলিশ ও এলাকাবাসী। মাদারীপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি, একজনকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় গাজীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার সহ 6 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আরও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, খালাস দেওয়া হয়েছে 11 জনকে। দুপুরে হাইকোর্টের বিচারপতি উবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে রায় দেন। নুরুল ইসলাম ছাড়া মৃত্যুদণ্ড পাওয়া অন্য 5 জন হলেন নুরুল ইসলাম দীপু, মাহবুবুর রহমান, সোহাগ, হাফিজ এবং শহীদুল ইসলাম শিপু। এই 2 আসামি বিচার চলাকালে মারা যান। 2004 সালের 7 মে টঙ্গী নোয়াগাঁয়ে এক জনসভায় আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করা হয়। মহামান্য হাইকোর্ট যে আজকে যে রায়টি দিয়েছে, আজকে রায়ের পরিপ্রেক্ষিতে আমি তার পরিবারের আহসানুল্লাহ মাস্টারের পরিবারের সদস্য হিসাবে আমি বলতে চাই যে আমরা আংশিক সন্তুষ্ট হয়েছি, আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারি নাই। 8 জনের যাবজ্জীবন আর বাকিদের খালাস দিয়েছেন এবং আমরা মনে করি যে আদালত যা করেছেন তার প্রতি অবশ্যই শ্রদ্ধা। তারপরেও যেহেতু আমাদের উপর আদালতে যাওয়ার এখতিয়ার আছে, আমরা উচ্চতর আদালতে আপিল করবে বলে বাদী এবং আমাদের এমপি রাসেল সেটা আমাকে জানাইছেন। আহসানুল্লাহ মাস্টার হত্যায় 6 জনের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এ নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন আপনাকে জানতে চাইবো যে এক যুগ আগে বিএনপি যখন সরকারে ছিল তখন খুন হন আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার। ওই সময় 21 আগস্টের গ্রেনেড হামলা সহ যেসব হামলায় আওয়ামী লীগ নেতারা নিহত হয়েছিলেন সেগুলির বিচারে তখনকার সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে উল্টো ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাইছিলাম, অ্যাডভোকেট জয়নুল আবেদিন। দেখুন, বিএনপি কিন্তু সবসময় হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এবং একটি হত্যাকাণ্ডের বিচার যে ঠিক ওই সময় হয়ে যাবে এটা ঠিক নয়। যদি এরকম অভিযোগ বা একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে করতেই পারে, কিন্তু সেটা অনেক সময় সত্য হয় না। সেই জন্য আপনি যে কথাটি বলছেন যে এই অভিযোগ, আমি তো মনে করি অভিযোগ সত্য নয়। তার কারণ হত্যাকাণ্ডই, এবং সেটার বিচার সরকার যে সরকারই থাক না কেন দেশের মঙ্গলের জন্য এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হওয়া উচিত, এটা আমি মনে করি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, মৃত্যুদণ্ড বহাল থাকা একজন আসামি বিএনপির সাবেক সংসদ সদস্য হাসানুদ্দিন সরকারের ভাই, আসামি নুরুল ইসলাম সরকার নিজেও স্থানীয় বিএনপি নেতা। এটা কি আসলে বিএনপির ইমেজের উপর কোনো প্রভাব ফেলবে? আপনাদের কি কোনো একটু বিব্রত হতে হচ্ছে কিনা যে আহসানুল্লাহ মাস্টার জনসভায় তিনি বক্তৃতা দিচ্ছিলেন, তাকে দূর থেকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যার অন্যতম অভিযুক্ত যে বিএনপি একজন নেতা, সেটি আপনাকে বিব্রত করছে কিনা অ্যাডভোকেট জয়নুল আবেদিন? শোনেন, আমি তো একজন আইনজীবী, তারপরেও আমি একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। আমাদের দলের প্রধান বেগম খালেদা জিয়া সবসময় বলেছেন যে হত্যাকারী যেই হোক না কেন তার পরিচয় হচ্ছে হত্যাকারী, এবং বা সন্ত্রাসী যেই হোক না কেন তার পরিচয় সন্ত্রাসী। সেটা একটি রাজনৈতিক দলের সদস্য হলেই যেন সেই রাজনৈতিক দল বিব্রত হবে এটা নয়। রাজনৈতিক দলেরও, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই দায়িত্ব হয়েছে হত্যাকারীদেরকে শনাক্ত করা, এবং প্রত্যেকটি সরকারেরও দায়িত্ব রয়েছে হত্যাকারীদেরকে শনাক্ত করা এবং বিচার করা। হয়তো বিচারের বা তদন্তের ক্ষেত্রে বিভিন্ন কারণে হয়তো বিলম্ব হতে পারে, তো এই হত্যাকাণ্ডটির বিচার হয়েছে, এবং সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে 22 জনের মধ্যে তখন 11 জনের ফাঁসি হয়েছিল। আজকে সেখানে দেশের সর্বোচ্চ আদালত এই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে 6 জনের ফাঁসি বহাল রেখেছে, আর 8 জনের যাবজ্জীবন করেছেন এবং বাকিদের খালাস দিয়েছেন। এখন এর পরে কিন্তু আরও একটি আদালত আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ। এখন আমি এই জন্য
আমি এই যে কি বলে বিচারপতিদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলতে চাই, তারা যে বিচারটি করেছে তারা কিন্তু কারো দিকে তাকিয়ে করে নাই, বিএনপি বা আওয়ামী লীগ অন্যদিকে তাকিয়ে করে নাই। এখানে যিনি ঘটনার সাথে সম্পৃক্ত তারা সাক্ষী প্রমাণে পেয়েছেন সেইভাবেই জাজমেন্টটা দিয়েছে বলে আমি মনে করি, অন্তত আইনজীবী হিসাবে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতিও নির্বাচিত হয়েছেন। আপনার কাছে জানতে চাইবো যে যেই বিলম্বের কথাটি আপনি বলছিলেন যে এক যুগেও এই আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টারের খুনিরা সাজা পায়নি, 2004 সালের এটি ঘটনা। আজ হাইকোর্টের রায়ের ধাপ শেষ হলো, তারপরে অ্যাপিলেট ডিভিশন রয়েছে। হত্যা মামলার বিচারের এই দীর্ঘ প্রক্রিয়ার কারণ আসলে কি? অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে বলবো যে এই যে বিলম্বিত বিচারের প্রক্রিয়া সেটি কি আমাদের বিচার ব্যবস্থাকে কোনোভাবে আক্রান্ত করছে কিনা, বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থায় চির ধরাচ্ছে কিনা, এতে কার রাজনৈতিক দায় বা কতটুকু রয়েছে? অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমরা আপনার কাছে ফিরছি। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কাছে প্রশ্ন ছিল যে এই তো দিন লাগার পেছনে আসলে কারণটা কি? এটা বিচার প্রক্রিয়াকে আহত করে কিনা এবং বিচার প্রক্রিয়ার উপর মানুষের আস্থা কমে যেতে পারে কিনা? 2004 সালে ঘটনা, আমরা 2016 সালে 12 বছর পর হাইকোর্টের রায় পেলাম। অ্যাডভোকেট জয়নুল আবেদিন। খালেদ মহিউদ্দিন, আপনি একটা খুব ভালো প্রশ্ন উত্থাপন করেছেন। দেখুন, একটি ঘটনা বিচার করতে গেলে প্রথমে ভিকটিম পক্ষ থাকে, প্রসিকিউশন থাকে, ডিফেন্স থাকে, তারপরে আপনার বিচারের কার্যক্রম শুরু হয়। এইখানে এফআইআর হওয়ার পরে একটি ঘটনা ঘটলে একটি এফআইআর হয়, এফআইআরের পরে সেই মামলাটি ইনভেস্টিগেশন হয়, ইনভেস্টিগেশন হয়ে তারপরে আপনার নিম্ন আদালত ম্যাজিস্ট্রেট কোর্টে যায়। সেখানে যদি এই ইনভেস্টিগেশনে যদি প্রসিকিউশন পক্ষ যদি খুশি না হন, তাহলে পরে আবার আরও একটি স্তর আছে, তারা নারাজি দিতে পারে। নারাজি দেওয়ার পরে আবার আরেকটি এজেন্সি দিয়ে সেটাকে আবার তদন্ত করা হতে পারে। তারপরে আবার যদি একটি চার্জশিট আসে, সেই চার্জশিটের পরে আপনার বিচারিক কার্যক্রমে বিচারিক আদালতে যায়। বিচারিক আদালত কিন্তু এমনিতে যেমন ওই সৌদি আরবে অন্যান্য জায়গায় আসলো, শুনলাম আর গলা কেটে ফেললাম, এরকম বিচার কিন্তু বাংলাদেশের আইনে এরকম কোনো বিধান নাই। তারপরে সেখানে আপনার দীর্ঘদিন সাক্ষী প্রমাণের মাধ্যমে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় সেটাকে প্রমাণ করতে হবে যে অভিযোগটি, সেই প্রমাণ করার পরে আদালত আপনার একটি জাজমেন্ট দেয়। এই জাজমেন্টের পরে কিন্তু আসে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের আবার দুইটি বিভাগ, একটি হাইকোর্ট বিভাগ আর একটি অ্যাপিল বিভাগ। হাইকোর্ট বিভাগে আসলে তারা আবার এগুলো বিচার বিশ্লেষণ করে তারা দেখেন যে সাক্ষী প্রমাণগুলো ঠিকমতো বিশ্লেষণ, তার মানে বিচার প্রক্রিয়াটি আসলে দীর্ঘায়িত হওয়ার যৌক্তিক কারণ আছে বলে আপনি মনে করছেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমাদের জি জি অ্যাডভোকেট জয়নুল আবেদিন কথা বলতে চাই শুধু আপনাকে এই প্রসঙ্গে একটি উদাহরণ দিতে চাই। আমাদের একজন অ্যাপিল বিভাগের একজন রিটায়ার্ড জাজ একসময় বলেছিলেন যে তার জামাতা একটি মার্শাল কোর্টের বিচারক ছিলেন, এবং সেখানে তিনি যখন সারা রাত ধরে হাইকোর্টের বিচারপতি যখন পড়াশোনা করছিলেন, তার জামাতা জিজ্ঞাসা করেছিলেন, বাবা আপনি এত পড়াশোনা কি করেন? বললে, বাবা আমার কালকে একটি মার্ডার কেসের জাজমেন্ট দিতে হবে, সেই জন্য পড়াশোনা করতে হচ্ছে। বলে, আপনার এত পড়াশোনা লাগে? আমি তো আজকে 10টা মামলা শুনে 3টা আমি ফাঁসি দিয়ে এসেছি, আর বাকিগুলো খালাস করে দিয়েছি। তিনি বলেছিলেন, বাবা তোমাদের এইটা কোনো রেকর্ড পত্রে থাকবে না, কিন্তু আমি যে জাজমেন্টটা দেব এটা যুগ যুগ ধরে মানুষ পড়বে এবং এইটা একটা উদাহরণ হয়ে থাকবে এবং ডিএলআর এর রিপোর্ট হবে। এই রিপোর্টটা দেখে পরবর্তী বিচার কার্যক্রমগুলো চলবে। কাজেই আর এই বিচারগুলো কিন্তু ওইরকম বিচার নয় যে আসলো মার্শাল কোর্টের মতো বিচার করে ফেললাম, বা সৌদি আরবিয়াতে আসলো বা গলা কেটে ফেললাম, এরকম নয়। আমাদের বিচার ব্যবস্থা
কিন্তু অনেক ভালো আমি মনে করি। Advocate এখন জয়নুল আবেদিন, কথাটা আপনাকে- হচ্ছে এজেন্সিগুলোর ইফিসিয়েন্সি হলো মূল কথা। জি, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌসী আছেন আমাদের সঙ্গে। জান্নাতুল ফেরদৌস, আজকের রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি আহসানুল্লাহ মাস্টারের ছেলে সাংসদ জাহিদ হাসান রাসেল। তার অসন্তুষ্টির মূল কারণ কি বলে তিনি বলেছেন? আমরা অবশ্য আপনার প্রতিবেদনে দেখছিলাম, তিনি বলছেন যে যারা রায়ে খালাস পেয়েছেন বা যাদের দণ্ড কমানো হয়েছে তাদের বিরুদ্ধে তারা আপিল করবেন। কেন তাদের দণ্ড কমলো বা কেউ খালাস পেল? জান্নাতুল ফেরদৌস। আমি একটু বলতে চাই যে আজকের রায় ঘোষণার দণ্ড ঘোষণার আগে বিচারপতি ওবায়দুল হাসান তিনি অপারেটিং যে পোর্শনটি বলেছেন তাতে তিনি রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা বলেছেন এবং তিনি রায়ে বলেছেন যে রাজনৈতিক সংসদ সদস্য বা দলের উচ্চ পর্যায়ের নেতারা মূলত তৃণমূল নেতাদের প্রতি নির্ভর করে এবং তিনি তার রায়ে আরও বলেছেন যে যারা ওই দিন যে ঘটনা ঘটেছিল অর্থাৎ 2004 সালে নোয়াগাঁও মাঠে যে ঘটনা ঘটেছিল সেইখানে দুর্বৃত্তরা কিন্তু কোনো ধরনের মুখোশ ব্যবহার করেনি, অর্থাৎ এইখানেই আদালত বোঝাতে চেয়েছেন যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন তাদের মনে কোনো ভয় ছিল না, তারা যে ঘটনাটি ঘটাচ্ছেন অর্থাৎ তাদের পেছনে কোনো শক্তিশালী হাত ছিল বলে আদালত তার রায় বলেছেন। এবং এখানে আদালত আসলে বলেছেন যে যাদের সাজা কমানো হয়েছে সেই ক্ষেত্রে আদালত আসলে যে কি যুক্তিতে সাজা কমানো হয়েছে সেগুলো আসলে পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আমরা পাবো, কিন্তু যে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা বলেছেন সেই ক্ষেত্রে আদালত বেশ কিছু সংজ্ঞা দিয়েছেন, কারণ এতে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলের মধ্যে যে জান্নাতুল ফেরদৌস, আমি জানতে চাইছি যে জাহিদ হাসান রাসেল কেন অসন্তুষ্টি জানালেন রায় সম্পর্কে? জাহিদ হাসান রাসেল আসলে আমাদেরকে যুক্তি হিসেবে যেটা বলছিলেন যে বিচারিক আদালত যে 22 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল তার মধ্যে আসলে বেশিরভাগই খালাস পেয়েছেন, অর্থাৎ 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে আর বাদ বাকি বেশ কয়েকজনের সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে। এই ক্ষেত্রে তিনি যেটা বলছিলেন যে বিচারিক আদালতের রায় পর্যালোচনা করে দেখা যায় যে বেশ কয়েকজনই আসলে প্রত্যক্ষভাবে ওই হামলার সাথে জড়িত ছিলেন বা তাদেরকে সাক্ষ্যতে এসেছে যে তারা সরাসরি সেই হামলায় যাবজ্জীবন কারাদণ্ড তো ক্যাপিটাল পানিশমেন্ট, খুনের দায়ে তো যাবজ্জীবন কারাদণ্ড দেয়া যায়, সেই হিসাবে তো 6 যোগ 11 17 জনের ক্যাপিটাল পানিশমেন্ট হয়েছে। কিন্তু তারা জাহিদ হাসান রাসেল আমাদেরকে যেটা বলছেন যে তাদের মৃত্যুদণ্ডই আসলে তারা চাচ্ছিলেন, কারণ হচ্ছে সর্বোচ্চ শাস্তিটাই তারা চাচ্ছিলেন মৃত্যুদণ্ডের জন্য, সেইটি তাদের আপিল করার বিষয়। জান্নাতুল ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে এটিএসপিকে এবার বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। যশোরের ঝিকরগাছায় ডাকাত সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার জন্য পুলিশ ও এলাকাবাসী একে অন্যদের দায়ী করছে। ভোরে উপজেলার কৃষ্ণনগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় জানা গেছে, তিনি সারসার কাগজপুকুর গ্রামের আমের আলীর ছেলে খোরশেদ আলী। পুলিশ জানায় মঙ্গলবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে দুর্বৃত্তদের ধাওয়া করে স্থানীয়রা পালিয়ে কাটাখাল ও কপোতাক্ষ নদের কাছে একটি নির্মাণাধীন পার্কে অবস্থান নেয় তারা। সেখানে এলাকাবাসীর কাছে ধরা পড়ে 3 জন। গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান তারা, তবে সেখানে গণপিটুনির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এলাকাবাসী। 3 জনের মৃত্যুর জন্য পুলিশ দায়ী বলে অভিযোগ তাদের। যশোরে গণপিটুনিতে মৃত্যু নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিলেট বিভাগের গভর্নর ডক্টর আর.কে ধর এবং যশোর থেকে সহকর্মী জিয়াউল হক। জিয়া, আমি আপনার কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে গণপিটুনির বিষয়টি সাধারণত এলাকাবাসীরা অস্বীকার কখনোই করে না, এই ঘটনায় তারা মৃত্যুর দায় ভার পুলিশের কাছে উপর চাপাচ্ছে কেন? জিয়াউল হক। আমি আসলে আজকে সকাল থেকে সেখানে অবস্থান করেছি ঝিকরগাছা যে এলাকায় ঘটনাটি ঘটেছে। তো এলাকাবাসী কিন্তু আসলে তারা পুলিশের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে যে এলাকাবাসী এই ঘটনার সাথে জড়িত, কিন্তু এলাকাবাসী কিন্তু সেটা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তারা বলছেন যে আসলে গতকালকে রাতে এই ধরনের কোনো ঘটনাই সেখানে ঘটে, তবে গত 1 মাসে সেখানে 2টি ডাকাতির ঘটনা ঘটেছিল, কিন্তু সেটাও সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে। জিয়াউল হক, অবস্থা দৃষ্টি কি মনে হয়? জিয়াউল হক, অবস্থা দৃষ্টি আপনার কাছে কি মনে হচ্ছে? এটি কি একটি গণপিটুনির ঘটনা বলে আপনি মনে করছেন, নাকি এলাকাবাসীর যে দাবি যে এ ধরনের কোনো ঘটনাই এখানে ঘটেনি সেটি আপনার কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে? একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে বিকেল 4:30টার দিকে কিন্তু এই 3 জন ডাকাতের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে, তাদেরকে ডাকাত বলা হচ্ছে।
ময়দান তদন্ত সম্পন্ন হওয়ার পরপরই কিন্তু তাদেরকে আঞ্জুমানে মফিজুলের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আজকে সন্ধ্যার ভেতরই কিন্তু তাদেরকে যশোরে ভোগ কবরস্থানে তাদের দাফন করা হয়। আর যে ব্যক্তির খোঁজ আমরা পেয়েছিলাম যে খুরশেদ আলী বেনাপোলের কাগজপুরের বাসিন্দা, তার স্বজনদের কিন্তু আমরা বিকেলে দেখেছিলাম। তারা প্রথম দিকে কিন্তু তারা দাবি করেছিলেন যে তাদের স্বজন পরবর্তীতে বাসিন্দা, তার স্বজনদের কিন্তু আমরা বিকেলে দেখেছিলাম। তারা প্রথম দিকে কিন্তু তারা দাবি করেছিলেন যে তাদের স্বজন, পরবর্তীতে কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। আমি কিছু সময় আগে জিকর কাছে রশির সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে আসলে স্বজনদের পক্ষ থেকে কিন্তু তাকে তাদের কাছে কেউই বলেননি যে এই লাশটি আসলে তাদের। এটি আসলে একটা রহস্যময় ঘটনা যে এত দ্রুত আসলে আঞ্জুমানে মফিজুলের কাছে লাশ হস্তান্তর করা এবং সেটা আজকে সন্ধ্যার ভেতরেই দাফন করা। কিন্তু প্রথমে কিন্তু জিয়াউল, পুলিশ কি যারা মারা গেছেন তাদের পরিচয় সম্পর্কে কোনো কিছু নিশ্চিত হতে পেরেছেন যে তারা আসলে কারা, তারা কোথা থেকে এসছেন, তারা কি যশোরের লোক, ঝিকরগাছার লোক, বাইরের লোক? পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হচ্ছে যে তারা আসলে এই যে তিনজন নিহত হয়েছেন এই তিনজনের ব্যাপারে তারা নাম পরিচয় এখনো পর্যন্ত তারা পাননি এবং থানায় যেও কিন্তু কেউ অভিযোগ করেনি। তাদের পক্ষ থেকে কিন্তু আসলে এই কথা বলা হচ্ছে। জিয়াউল, আপনাকে ধন্যবাদ। আমরা সিলেট বিভাগের মানবাধিকার কমিশনের সিলেট বিভাগের গভর্নর ডক্টর আর কে ধরের কাছে জানতে চাইবো যে অপরাধীদের আইনের হাতে সোপর্দ করার চেয়ে আইন নিজের হাতে তুলে দেওয়ার একটি প্রবণতা জনসাধারণের মধ্যে দেখা যাচ্ছে। যদিও যশোরের ঘটনাটি আমরা আসলে এখন নিশ্চিত হতে পারছি না যে এটি আসলে গণপিটুনি কি গণপিটুনি না, কিন্তু পুলিশও যদি তাদেরকে পিটিয়ে মারে বা অন্য কেউ যদি তাকে পিটিয়ে মারে, এটা নিশ্চিত যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর ন্যায় বিচারের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেই মৃত্যুগুলি ঘটেনি। এক্ষেত্রে আপনি আপনার পর্যবেক্ষণ কি ডক্টর আর কে ধর, কেন এই বিচার বহির্ভূত হত্যা যদি আমাদের একটু বলেন? বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে, মানুষের যে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটতেছে, যার প্রেক্ষাপটে অনেক জায়গাতেই তুচ্ছ ঘটনা নিয়ে অনেক সময় মানুষকে খুন করা হচ্ছে, এই আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ অন্যায় জিনিস। আইন নিজের হাতে না তুলে যদি অন্যায় কেউ করে থাকে তাকে আইনের হাতে সুপর্দ করা উচিত। তাকে অন্যায়কারীকে ধরে পুলিশের সুপোর্ট করা উচিত ছিল এবং পুলিশেরও উচিত এটা না যে পুলিশও কোনো সময় কোনো মানুষকে হত্যা করতে পারে না, সে আইনের মাধ্যমে তার বিচার হবে। বিচারে যখন তার ফাঁসি হলে তখন ফাঁসি হবে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ অন্যায়, এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। ডক্টর আর কে ধর, টার্গেট কিলিং বন্ধে বিভিন্ন এলাকায় গণপ্রতিরোধের যে উদ্যোগ পুলিশ প্রশাসন নিচ্ছে, অপরাধ প্রতিরোধে এই ধরনের সামাজিক উদ্যোগ আপনি কিভাবে দেখেন? ওটার মধ্যে আমি যেটা মনে করি যে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে, আমরা যদি তাদেরকে ধরতে পারে, জনগণ সচেতন হলে, অনেক সময় দেখা যায় যে এলাকাতে যখন একটা এই ধরনের ঘটনা ঘটে, এলাকার মানুষ সচেতন হলে ওই সমস্ত কিলারদেরকে অনেক সময় কিন্তু ধরা যায়। কারণ মানুষকে সচেতন করতে হবে এবং মানুষের সচেতনতা বৃদ্ধি পেলে তখন অনেক সময় এগুলা হবে, তখন এইগুলা ঘটনা আর কম ঘটবে, আমি যেটা মনে করছি। আর যাতে করে যে এটাতে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য বাংলাদেশের অভ্যন্তরে যারা এই সমস্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তারা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এই জন্য জনগণ সচেতন হলে আস্তে আস্তে এগুলা কমে যাবে। ডক্টর আর কে ধর, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে জিয়াউল হক ছিলেন সহকর্মী, তাকেও 1 মিনিটের একটি বিরতি নিচ্ছি। মাদারীপুর সদর উপজেলায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত রিপন চক্রবর্তী মাদারীপুর সরকারি নাজিমুদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেল 5টার দিকে মাস্টার কলোনিতে ওই শিক্ষকের ভাড়া বাসায় কলবেল চাপে 3 যুবক। তিনি দরজা খুললে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। এই সময় তার চিৎকারে এলাকার লোকজন জড়ো হলে তারা পালানোর চেষ্টা করে। এলাকাবাসী একজনকে আটক করে, বাকি 2 জন পালিয়ে যায়। গুরুতর আহত ওই শিক্ষককে স্থানীয়রা প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়, পরে সেখান থেকে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক এক যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার নাম ফাহিম, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। এডিটর স্পিকার একটি বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে।
মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়েছে দুর্বৃত্তরা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এখন আছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক, যিনি মাদারীপুরে আছেন। বরিশাল থেকে ব্যুরো প্রধান মুরাদ আহমেদ আমাদের সঙ্গে আছেন। রিপন চন্দ্র মল্লিক, শিক্ষকের উপর হামলার কোনো কারণ জানা গেছে? আমরা আসলে কথা বলেছি, আমি মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদের সাথে। তিনি আমাদেরকে আসলে নিশ্চিত করে কোনো কিছু বলেনি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সারা দেশের যে গুপ্ত হত্যা চলছে, মিশন ক্লিং চলছে, এই ক্লিংয়ের একটি অংশ হিসেবে হয়তো তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে জিজ্ঞাসাবাদে যে এই ক্লিং মিশনের অংশ হিসেবেই তারা আজকে মাদারীপুরের কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়েছে। রিপন মল্লিক, রিপন চক্রবর্তী যে আহত শিক্ষক রিপন চক্রবর্তী, মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের যে গণিত বিভাগের প্রভাষক, তার পরিবার বা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কি বলছেন যে রিপন চক্রবর্তীর উপর কোনো ধরনের হুমকি বা তার কোনো ঝুঁকির কথা তারা আপনাদের কিছু বলেছেন? রিপন চন্দ্র মল্লিক, আপনাকে জানিয়ে রাখি যে আজ থেকে 1 বছর আগে বরিশালের হাতেমালি সরকারি কলেজ থেকে তিনি মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজে বদলি হয়ে এসেছিলেন এবং তিনি এখানে একটি বাসা বাড়িতে মাদারীপুর সরকারি কলেজ রোড এলাকার আরাফাত মঞ্জুর নামে একটি বাড়ির নিচতলাতে তিনি ভাড়া থাকতেন একা, এবং তার পরিবারের স্বজনরা থাকতেন বরিশালের গণিত উপজেলার বিল গ্রামে। সুতরাং আমরা আসলে তাৎক্ষণিকভাবে তার পরিবারের সাথে মাদারীপুর থেকে যোগাযোগ করতে পারিনি, কারণ সেটা হচ্ছে বরিশাল জেলার গণিত উপজেলার একটি গ্রাম, যার ফলে আমরা ওইভাবে যোগাযোগ করতে পারিনি। কিন্তু তিনি যে এখানে একা একা থাকতেন এবং যার ফলে আসলে ওইভাবে কেউই বলতে পারে না তার কোনো শত্রু বা তার। রিপন চন্দ্র মল্লিক, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটু বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদের কাছে যেতে চাই। মুরাদ ভাই, আমরা জানি যে আহত শিক্ষক রিপন চক্রবর্তীকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তার স্বাস্থ্যের সর্বশেষ কি জানি, ডাক্তাররা আমাদেরকে কি জানিয়েছেন? মুরাদ ভাই। ধন্যবাদ খালেদ ভাই। আপনারা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি রিপনকে করা প্রশ্নের খানিকটা উত্তর দিইনি। আপনি রিপনকে যে প্রশ্নটি করেছিলেন যে পরিবার থেকে কে বলেছে কিনা যে ধন্যবাদ খালেদ ভাই। আপনারা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি রিপনকে করা প্রশ্নের খানিকটা উত্তর দিইনি। আপনি রিপনকে যে প্রশ্নটি করেছিলেন যে পরিবার থেকে কে বলেছে কিনা যে ইতিপূর্বে তাকে কোনো রকম হুমকি দেওয়া হয়েছিল কিনা, আমরা বরিশাল তার পরিবারের, তার স্ত্রী এবং অন্য যারা পরিবার পরিজন রয়েছেন তাদের সবার কাছে এই প্রশ্নের জানতে চেয়েছেন। তারা বলছেন না, তিনি অত্যন্ত নিরীহ প্রকৃতির একজন লোক ছিলেন, শান্ত মেজাজের লোক ছিলেন, ছাত্রছাত্রী, পড়াশোনা এছাড়া তার বাইরে খুব একটা কারোর সাথে সম্পর্ক ছিল না। এবার আসি আপনার প্রশ্নে, যেটি হলো যে ডাক্তাররা আসলে উনাকে রিসিভ করার পর আমি যখন গিয়ে পৌঁছে তখন তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে এবং ওটিতে আমি যতটুকু ডাক্তারদের সাথে কথা বলে শুনেছি যে যেটি হলো তার কপাল থেকে তালু পর্যন্ত একটা বড় ধরনের আঘাত রয়েছে, পিঠে আঘাত রয়েছে, শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এখন পর্যন্ত কোনো আঘাতকেই খাটো করে দেখা যাচ্ছে না, তবে এরা এখন পর্যন্ত ব্যান্ডেজটুকুও খুলে দেখেননি। নতুন করে যেখানে চিকিৎসা, তাকে কি ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে? মুরাদ ভাই, তাকে কি ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে? ধারালো অস্ত্র, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এটি এনশিওর করেছে যে উনাকে উদ্ধার করেছে এবং যারা আক্রমণকারী ছিল তাদেরকে ধরেছে। এই ধরনের এক ব্যক্তি হলো রফিকুল ইসলাম, যিনি বরিশালে এসেছিলেন। রফিকুল ইসলাম বলেছেন যে উনারা ওই কলেজেই উনি এর আগে চাকরি করতেন। তো এরকম ডাক চিৎকার শুনে যখন উনারা যান তখন দেখেন 3 জন লোক, এরা সম্ভবত আগে থেকে ওঁত পেতে ছিল এবং একটি অটোতে করে পালিয়ে যাওয়ার সময় 2 জন পালিয়ে গেছে, একজনকে তারা ধরে রেখেছেন এবং তারা যেটি বলেছেন এদের হাতে ছিল ধারালো অস্ত্র। ডাক্তাররা আহত রিপন চক্রবর্তী সম্পর্কে নিশ্চিত করে কখন আবার আপনাদেরকে বলতে পারবেন? আপনি বলছিলেন যে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, তাকে কখন ডাক্তাররা আপনাদেরকে পরবর্তী তথ্য দিতে পারবেন তার শারীরিক অবস্থা সম্পর্কে? অ্যাকচুয়ালি খালিদ ভাই, এখন কেবল তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, ঠিক সেই মুহূর্তে আমি বেরিয়ে এসেছি। তো 8:30 নাগাদ অপারেশন থিয়েটার থেকে তাকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আমি যতটুকু জানতে পেরেছি ঢাকা যাওয়ার মতো উপযোগী একটা পরিস্থিতি সৃষ্টি করে। আমরা একটু রিপন চন্দ্র মল্লিকের সঙ্গে কথা বলতে বলতে আপনি কি আবার একটু ডাক্তারের সাথে কথা বলার একটু চেষ্টা করবেন যে আমাদেরকে সর্বশেষ অবস্থা একটু জানানো যায় কিনা? আমি একটু রিপন চন্দ্রের কাছে জানতে চাইবো যে রিপন, আপনার প্রতিবেদনে আমরা দেখেছি ঘটনাটি বিকেল 5টার দিকে ঘটে, তারপরে তাকে বরিশালে মানে তাকে প্রাথমিক চিকিৎসা পরে তাকে আবার বরিশালে পাঠানো হয়।
সদর হাসপাতাল থেকে বরিশাল মেডিকেল কলেজে যাওয়ার এই সময়টুকু আসলে কতক্ষণ সময়, মানে কতক্ষণ লাগে মাদারীপুর সদর থেকে বরিশালে যেতে, এবং মাদারীপুরের চিকিৎসকরা আপনাদেরকে কিছু বলেছেন কিনা যে তার আঘাতটি আসলে কতটা গুরুতর বা তারা কি মনে করছেন? হ্যাঁ, কারণ আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আমাদের মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষক রিপন চক্রবর্তীকে মোট 5টি কোপ দেওয়া হয়েছে ধারালো অস্ত্র দিয়ে, এবং আমাদেরকে পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটি চাপাতি তারা উদ্ধার করেছে। এই 5টি কোপের 2টি হচ্ছে মাথায় ঘাড়ে, মানে পেছনের দিকে ঘাড়ে, এবং আর 2টি হচ্ছে কপালে, আর একটি হচ্ছে হাতে। মোট 5টি চাপাতির কোপ বলে আমাদেরকে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসকেরা। আর মাদারীপুর থেকে বিকেল 5টায় ঘটনা ঘটার পরপরই মাদারীপুর সদর হাসপাতালে তাকে নিয়ে যায়, এবং সেখানে ঘন্টাখানিক রাখার পরে 6টার দিকে, বিকেল 6টা বা ইফতারের আধা ঘন্টা আগে তাকে বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এবং আমার ধারণা যে অ্যাম্বুলেন্সে করে বরিশালে যেতে সর্বমোট প্রায় বরিশাল সদরে যেতে 1 থেকে দেড় ঘন্টার মধ্যে চলে যাওয়া সম্ভব যদি একটু। রিপন, যাকে আটক করা হয়েছে তিনি এখন কোথায় আছেন, তার সম্পর্কে আমরা সর্বশেষ কি জানতে পেরেছি? তিনি চাঁপাইনবাবগঞ্জের ফাহিম বলে আপনি প্রতিবেদনে উল্লেখ করছেন, মানে চাঁপাইনবাবগঞ্জ, তার সম্পর্কে আর কি আমরা জানতে পেরেছি? আমি সন্ধ্যার দিকে কথা বলেছি মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদকে। আমি নিজে সরাসরি সদর থানাতে গিয়ে আমি কথা বলেছি ওসির সাথে, এবং সে আমাদেরকে জানিয়েছে যে এই যাকে আটক করা হয়েছে হাতিনাতে, যখন ওই আমাদের কলেজ শিক্ষক যখন ওই কলিং বেল চেপে তাকে যখন ওই ঘরের থেকে আসতো, তখন 3 জনে অতিরিক্ত যখন কোপ দিতে শুরু করলো, তখন তার চিৎকারে আশপাশের লোকজন এসে একজনকে, অর্থাৎ এই ফাহিমকে ধরে, এবং তাকে বর্তমানে মাদারীপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করছেন যে আসলে সারা বাংলাদেশে যে কিলিং মিশন চলছে, বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা হচ্ছে, এই হত্যার সাথে আসলে এই ঘটনার কতটুকু সম্পৃক্ততা রয়েছে, এই জন্য মাদারীপুরের পুলিশ কর্তৃপক্ষ তারা তদন্ত করছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন। রিপন, আমি আবার একটু মুরাদ ভাইয়ের কাছে যাচ্ছি। মুরাদ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে ডাক্তাররা সর্বশেষ কোনো পরিস্থিতি জানাতে পারছেন কিনা। এর মধ্যে আপনি কি একটু চেষ্টা করবেন যে পুলিশের কাছ থেকে জেনে নিতে যে ফাহিমের ব্যাপারে, ফাহিমকে আর কোনো কিছু তার সম্পর্কে জানা গেছে কিনা, সে কোন দলের সমর্থন করে বা সে কোথায় পড়াশোনা করেছে, ওই শিক্ষকের সাথে তার কোনো সম্পর্কের ব্যাপারে আমরা আর কোনো তথ্য জানতে পারবো কিনা? মুরাদ ভাই, চিকিৎসকরা কি জানালেন আমাদের সর্বশেষ? ধন্যবাদ খালেদ ভাই। আসলে এই সময়টুকুতে আমি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে যোগাযোগের চেষ্টা করেছি, এবং সেখান থেকে যে তথ্যটা এসছে, অ্যাকচুয়ালি সাংবাদিকদেরকে ওটি থেকে 3 স্তর দূরে সরিয়ে রাখা হয়েছে, এবং যে তথ্যটি পাওয়া গেছে যে কমপক্ষে 9:30টায় হতে পারে, 9:30টার অনেক পরে, অর্থাৎ 10টা নাগাদ তারা ওটি থেকে তাকে বের করবেন, তখন কিছু বলতে পারবেন। এখন যে পরিস্থিতি চলছে, এখন হচ্ছে তার সেলাই, বেশ কয়েকটি সেলাই লাগবে, এবং গুরুতর সেলাইগুলো এবং অন্যান্য যে আনুষঙ্গিক চিকিৎসা আছে সেগুলো শুরু হয়েছে বলে আমি সর্বশেষ আমাদের মেডিকেল সোর্স থেকে জানতে পেরেছি। মুরাদ ভাই, আপনাকে ধন্যবাদ। রিপন, আমরা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে ফাহিম সম্পর্কে আর কোনো তথ্য আপনি জানাতে পারছেন কিনা। আমরা এর পরের খবরগুলিতে আবারও আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব, আমরা জানতে চেষ্টা করব যে ফাহিম সম্পর্কে আমরা সর্বশেষ কি জানলাম। মুরাদ ভাই, আপনাকে ধন্যবাদ। রিপন, আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।